সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টুডিওতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। রহমতুল্লাহ ভাই, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে ভিওডি বাংলার সকল দর্শক শ্রোতা মণ্ডলীকেও ধন্যবাদ জানাচ্ছি। মাইন্ড যে কথাটি ব্যবহার করা হয়েছিল জুলাই আন্দোলন পরবর্তীতে, যেটি আমাদের প্রধান উপদেষ্টা সরাসরি নিজেই মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনি সেই মাস্টার মাইন্ডের যে শব্দটি, যে ওয়ার্ডটি, সেখানেও তিনি ব্যাখ্যা দিয়েছেন যে মাস্টার মাইন্ড দেশের সাধারণ আপামর জনতা। পাশাপাশি তিনি নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। একটু এই বক্তব্য দিয়ে আমরা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকে তারেক রহমান সাহেব 13-14 বছর পর না, তারেক রহমান সাহেব মূলত 19-20 বছর পরে মিডিয়ার সামনে, মিডিয়ার মুখোমুখি হয়েছেন। মিডিয়ায় উনি কথা বলেছেন, জাতি তার বক্তব্য শুনেছে, কিন্তু সাক্ষাৎকার আকারে কোনো গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছেন আমি যতটুকু মনে করি 19-20 বছর পরে। তারেক রহমান যে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারবেন, এটা কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল। আজকে যে তার বক্তব্য, তার যে সাবলীলতা, তার যে উপস্থাপনা, তার যে বিনয়ী, তার শব্দচয়ন, তার যে দূরদর্শী চিন্তা, এই জিনিসগুলো গোটা জাতি আজকে কিন্তু এই প্রথম পর্বের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আজকে কিন্তু জনগণ প্রত্যক্ষ করেছেন যে মাস্টার মাইন্ড সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন, তিনি জনগণকে একমাত্র ক্ষমতার উৎস বলে উপস্থাপন করেছেন। এবং এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান আন্দোলন, সেই আন্দোলনে তিনি তো মাস্টার মাইন্ডের ধারে কাছেও যাননি। অনেকেই বলার চেষ্টা করেছেন তিনি এটা সকল মানুষকে, আপামর জনতাকে তিনি উৎসর্গ করেছেন এবং এই দেশের সাধারণ মানুষ এই আন্দোলন করেছে। এইভাবে এই কথাগুলো আসলে কেউ বলেনি। অথচ আমরা জানি যে তিনি যে আন্দোলন গত অন্ততপক্ষে 15 বছর যাবত তার নির্দেশনায় বাংলাদেশের যে আন্দোলন হয়ে আসছে, সকল ধরনের সহযোগিতা তিনি আন্দোলনকে করেছেন এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। সেই আন্দোলনের শেষ মুহূর্তে যখন আপনার এই আন্দোলনের কিছু কিছু মানুষ, বয়স যাদের যে কাতারই হোক না কেন, তারা যখন এককভাবে কৃতিত্বের দাবিদার হচ্ছিলেন বা দাবি করছিলেন, এবং তারাই কিন্তু একটা সময় গিয়ে বললেন এই আন্দোলন এখান থেকে স্টপ, এই আন্দোলন বন্ধ করে দেওয়া হলো, এই জ্বালাও পোড়াও বা এই সমস্ত আন্দোলনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবং সরকারি আতিথেয়তায়, সরকারি মেহমানখানায় গিয়ে আতিথেয়তা গ্রহণ করা শুরু করলেন। মন্ত্রীদের বাসা থেকে বের হয়ে বললেন যে এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এক ধরনের স্যারেন্ডার করলেন। ঠিক সেই সময় এই আন্দোলনের গতিটা তারেক রহমানই টেনে নিয়ে গিয়েছিলেন সারা দেশের নেতাকর্মীকে ফোন করে সমস্ত ধরনের সহযোগিতা করার মধ্য দিয়ে। অথচ একজন মানুষ কত সততা সম্পন্ন এবং বিনয়ী হতে পারেন যে তিনি এমনভাবে এটাকে জনগণের কৃতিত্ব হিসেবে প্রকাশ করলেন। এটা কি বাংলাদেশের মানুষ, এটি নেতৃত্বের গুণাবলী, এটি নেতৃত্বের গুণাবলী। এবং তিনি এখানে তার নিজের কৃতিত্ব কোনো অবস্থায় নিতে চান না। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি মাস্টার মাইন্ড কিনা, সেই প্রশ্নের জবাবে তিনি কিন্তু বলেছেন যে না, আমি মাস্টার মাইন্ড না, আমি আমার একটা দলের দায়িত্ব ছিল, দায়িত্বটি পালন মাস্টার মাইন্ডের দেশের জনগণ। এই যে তার যে মানবিক পরিবর্তন, মানসিকতার বহিঃপ্রকাশ, এটা আসলে অভাবনীয়, অতুলনীয়। আমি ধন্যবাদ জানাই এরকম একজন সবচেয়ে বড় নেতৃত্ব দানকারী ব্যক্তি জনাব তারেক রহমান সাহেব। তার এই যে বিনয়ী সুলভ বক্তব্য, বিনয়ী সুলভ কথা, এটা জাতিকে আরো বেশি উদ্বেলিত করবে, আনন্দিত করবে। জাতি তার প্রতি আরো বেশি
জাতির পক্ষ থেকে শ্রদ্ধা বেড়ে যাবে, তার প্রতি আস্থা বাড়বে সাধারণ মানুষের। অবশ্যই সেটি আমরা প্রত্যাশা করি। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপি আগামী দিনে ক্ষমতায় যেতে পারে, সম্ভাবনা বেশি, এটি কিন্তু সবাই বলছে, সব আলোচনায় বলছে। তো আমরাও একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা চাই যে জনগণের আস্থায় যেন বিএনপি থাকে, অর্থাৎ জনগণের যে প্রত্যাশা। বক্তব্যগুলি তার কি, যে জনগণই একমাত্র ভরসা। অবশ্যই। এবং উনি আরো 1.5 বছর আগের থেকে, 5 তারিখের পরের থেকে উনি বলছিলেন জনগণের কাছে যান, জনগণের পাশে থাকেন। জনগণ যদি আপনার কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়, এভাবে দেখিয়েছেন উনি, জনগণ যদি আপনার কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিছুই করার থাকে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। অর্থাৎ তিনি জনগণের বাইরে অন্য কোনো কিছুই কিন্তু কখনো বলেননি, সবসময় জনগণের পাশে থাকার কথা বলেছেন। ঠিক যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ঠিক জনগণের উপর নির্ভর করতেন, জনাব তারেক রহমান সাহেব কিন্তু ঠিক জনগণের উপরে নির্ভর করে কথা বলছেন। এবং জনগণই বিএনপির শক্তি, জনগণই ক্ষমতার উৎস, এই জিনিসটা তিনি জাতিকে আবার প্রমাণ করে দিলেন, আবার শুনিয়ে দিলেন। সেটি ঠিক আছে, কিন্তু তার দেশে আসার বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি। তিনি কিন্তু দেশে আসার বিষয়ে বলছেন, আমি দেশে আসবো, অবশ্যই আসবো, এবং দেশে একটি গণতান্ত্রিক ধারা নির্বাচনের আয়োজন চলছে, সেই নির্বাচনটির আসলে স্পষ্ট হবে যত, আমি হয়তো নির্বাচনের মানে সেই সময় আসবো, কিন্তু সুনির্দিষ্ট করে বলেননি। এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলেছেন, হ্যাঁ সেটি বলেছেন, কিন্তু তিনি কিন্তু স্পষ্ট করেননি কবে আসবেন বা কখন আসতে পারেন। আপনি দেখুন, বাংলাদেশের মানুষের এবং বিএনপির আশা ভরসার একমাত্র জায়গা কিন্তু এখন তারেক রহমান সাহেব। অবশ্যই। এবং এই দেশের যারা গণতন্ত্রের শত্রু, যারা গণতন্ত্রকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি এত বছর যাবত, এখনো যারা গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসুক, গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করুক, যারা চায় না, সেই শক্তিটা কিন্তু ছোটখাটো শক্তি না, অনেক বড় শক্তি, অবশ্যই দেশে এবং দেশের বাইরে। তারা কিন্তু চেষ্টা করেছিল তারেক রহমানকে ওখান থেকে স্টপ করে দেওয়ার জন্য, যার কারণে তার বক্তব্যগুলো মিডিয়ায় প্রচার করতে কোর্টের মাধ্যমে বাধা প্রদান করেছিল। অর্থাৎ তারেক রহমানের কণ্ঠটাকে ভয় রুদ্ধ করতে চেয়েছিল। তো সেইখানে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রটা কিন্তু এখনো আছে। কারণ তারেক রহমান সাহেবকে যদি স্টপ করে দিতে পারে, স্তব্ধ করে দিতে পারে, তাহলে বিএনপি বা এই দেশের মানুষের যে আস্থার জায়গাটা, সেই জায়গাটা স্টপ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এই জন্য তারেক রহমান সাহেবকে শেষ দিন পর্যন্ত ওই যে গণতন্ত্র বিরোধী সাপ, তাকে ছবল দেওয়ার চেষ্টা করবে, যেহেতু তিনি রাজনৈতিকভাবে পরিপক্ক। এটা কি ন্যাশনালি ইন্টারন্যাশনালি সবভাবে আমি বলছি, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে চাইবে, যদি তাকে ছবল মারতে পারে, তাকে যদি দংশন করতে পারে, তাকে যদি ধ্বংস করতে পারে, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকে তারা চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিতে পারবে। তাদের টার্গেট কিন্তু বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণ। যেহেতু তিনি জাতীয়তাবাদী শক্তির, এখনো পর্যন্ত জাতীয়তাবাদী শক্তির অতন্দ্র প্রহরী তিনি, সেই কারণে টার্গেটটা কিন্তু তাকে। তো একটি দুর্বল সরকার কিন্তু ক্ষমতাসীন, এই দুর্বল সরকার কিন্তু স্বাভাবিকভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, স্বাভাবিক ছোটখাটো একটা নির্বাচন, বিতর্কহীন নির্বাচন করতে পারছে না। এত কিছু নিয়ন্ত্রণ করাও ইন্টারিয়াম গভর্নমেন্টের কাজ নয়, আসলে কাজ নয়, কিন্তু তারপরেও তো তারা দীর্ঘদিন ক্ষমতায়, দায়িত্ব রয়েছে, তারা যেহেতু দীর্ঘদিন ক্ষমতায়, তো তারা কিন্তু সেটা ব্যর্থ। তো সেইখানে এত বড় ষড়যন্ত্রের মোকাবেলা করে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে দেশি বিদেশি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে কতটুকুন তারেক রহমান সাহেবের নিরাপত্তা বিধান করতে পারবে, এটা কিন্তু সাধারণ মানুষের শঙ্কিত। সেই জন্য আমরা মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, যে নির্বাচনের পরিপূর্ণ পরিবেশ সৃষ্টি হলে পরে তিনি দেশে আসবেন, এবং তার আসার মধ্য দিয়ে যে ফ্লো তৈরি হবে, সারা বাংলাদেশের মানুষের যে গণজাগরণ তৈরি হবে, সেই গণজাগরণের সকল ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে, ষড়যন্ত্র আপনার মিচমার হয়ে তিনি কিন্তু বাংলাদেশের মানুষের গণতন্ত্রের ঝান্ডা তার নেতৃত্বে উড্ডীন হবে, এটা আমরা বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। আমরা একটু ভিন্ন আলোচনা করতে চাচ্ছি। আমরা জানি যে দীর্ঘদিনের মিত্র রাজপথে বিএনপির মিত্র জামায়াত ইসলামী, তারা দেখছি যে বিএনপি বিরোধী একটা জোট করতে চাচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে। বিশেষ করে তাদের সহযোগী হিসেবে আছে চরমোনাই হিসেবে, যাদেরকে আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং তারা তাদের সমমনা সহ বিভিন্ন ধরনের বাম ডান সব ধরনের দলকে তারা ডাকার চেষ্টা করছেন সেই জোটে।
অর্থাৎ বিএনপির বিরুদ্ধে একটা বড় প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা চলছে। এটি কি বিএনপি আসলে এই 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 আতঙ্কিত বা শঙ্কিত কিনা, এই প্রশ্ন কিন্তু তারেক রহমানকে করা হয়েছিল বিবিসির পক্ষ থেকে। কেন আপনি, আমরা তো বললাম না জনগণের উপর নির্ভরশীল। জনগণ যদি অন্য কোনো জোটকে একটি সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি অন্য কোনো জোট বা অন্য কোনো দলকে পছন্দ করে নেয়, সেখানে তো আমাদের দাবি থাকার কথা নয়। আমরা তো সেই গণতান্ত্রিক নিয়মটাকে বিশ্বাস করি। আর নির্বাচন আসলে বিভিন্ন ধরনের মোর্চা তৈরি হবে, বিভিন্ন ধরনের গতিপথ সৃষ্টি হবে, সেগুলিকে মোকাবেলা করার মতো জ্ঞান, বুদ্ধি, ঐতিহ্য এগুলো সবই বিএনপির আছে। আপনার 2001 সালে আপনার মনে আছে কিনা যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল 96 থেকে 2001 পর্যন্ত, সেই সময় জাতীয় পার্টি কিন্তু মোটামুটি একটা বড় রাজনৈতিক দল ছিল। এরশাদ 4 দলীয় জোটে ছিল। তো নির্বাচনের আগে আগে এরশাদকে জেলে ঢুকিয়ে এরশাদকে কিন্তু নিয়ে গেছিল। তখন মনে করছিল যে এবার আর কোনো গতি হবে না। কই, সে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল 96 সালে। 96 সালে আসলে বিএনপির অবস্থান থেকে সবাই অবাক হয়েছিল যে 96 সালে বিএনপির পতন ঘটানো হয়েছিল। সেখানে জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ সবাই মিলে বিএনপির বিরুদ্ধে একাকার হয়ে দেশে সন্ত্রাস, নৈরাজ্য, ধ্বংসলীলা তৈরি করা হয়েছিল সারা দেশব্যাপী। 273 দিন হরতাল করা হয়েছিল। বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার মতো এমন কোনো আয়োজন নাই, সেই আয়োজন তারা করেনি। সমস্ত শক্তি মিলে, ইভেন সাধারণ যে একটা হিসাব আছে যে আওয়ামী লীগের মোকাবেলায় বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধান চিন্তা করলে 116টি আসন পেয়েছিল বিএনপি। সেটাই বলছি যে বড় ধরনের বিপর্যয় ঘটার কথা। সেখানে জামাতকে টার্গেট করে যে শুধু জামাত আলাদা নির্বাচন করবে, এজন্য বিভিন্ন রকমের বাজেটও ছিল এবং জামাতকে তারা নির্বাচনে নিয়ে আলাদা 300 আসনে তাকে সিট দেওয়া হয়েছিল শুধুমাত্র বিএনপিকে ধ্বংস করবার জন্য। সেই জায়গাটিতে আমরা ভুলে যাই নাই। এবং সেখানে কিন্তু সেই বিধ্বস্ত বিএনপি কিন্তু 116টি আসন পেয়েছিল, অবাক করার মতো। অর্থাৎ জামাত সাথে থাকলে বিএনপি ওই নির্বাচনী হয়তো সরকার গঠন করতে পারত। অবশ্যই তখন আমি মনে হয় 55 বা 56টা আসনে 5 থেকে 10,000 বা 15,000 ভোটের ব্যবধানে 55টা 56টা আসনে বিএনপি পরাজয় বরণ করেছে। তো জামাত যদি সাথে থাকতো, সেখানে জামাত 3টি আসন পেয়েছিল এবং জামাত সেই আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রের চোরাবালিতে পা দিয়েছিল। যদিও জামাত যে আওয়ামী লীগকে এই সহযোগিতাটুকুন করেছিল, সেটার প্রতিদান হিসেবে 96 থেকে 2001 সাল পর্যন্ত কিন্তু জামাত যুদ্ধাপরাধী ছিল না। জামাতের কোন নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় একটা জিডিও না, মামলা তো পরের কথা, যুদ্ধাপরাধী ইস্যুতে তার বিরুদ্ধে একটা জিডিও কেউ করে নাই। তখন কিন্তু মতিউর রহমান নিজামী, এই আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধাপরাধের কারণে, তারা কিন্তু তখন করেছে। আওয়ামী লীগের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো সেটাও কিন্তু আমাদের মনে আছে। ওটার প্রতিদান হিসেবে কিন্তু 96 থেকে 2001 সালে, যেহেতু 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত জামাত বিএনপির সরকারের পার্ট ছিল এবং আন্দোলন সংগ্রাম নির্বাচনে বিএনপির সঙ্গে ছিল, সেই কারণেই কিন্তু জামাতকে পরবর্তীতে যুদ্ধ অপরাধী হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তাকে অপপ্রচার করে তাদের নেতাদেরকে ফাঁসিও দেওয়া হয়েছে। আমি মনে করি যে এটা আওয়ামী লীগের একটা বড় ধরনের, আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক চরিত্র নাই, এটি কিন্তু তার প্রমাণ। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রাজনীতিতে বিভিন্ন মোর্চা, বিভিন্ন গতিপথ নির্বাচনকে সামনে রেখে হয়। 2008 সালেও দেখবেন এরকম বিভিন্ন কিংস পার্টি করে তারপরে কিছু একটা করা। 2006 সালে কিংস পার্টি হয়েছে। এবারও কিন্তু আপনি দেখবেন যে এই নির্বাচনের আগেও কিন্তু বিভিন্ন মোর্চা টোর্চা করে, কিংস পার্টি করে মনে হয়েছিল বিএনপির অস্তিত্ব নেই। বিএনপি নির্বাচনের কথা বললেই মনে হয় যে বিএনপি রাজাকার, ভাবটা এরকম হয়ে গেছিল। এখন তো যারা বিএনপির এই অস্তিত্বের বিরুদ্ধে বা বিএনপির নির্বাচনের ইস্যুতে যারা বিএনপিকে আক্রমণ করার চেষ্টা করেছে, তারা এখন বুঝতে পারছে। এবং এই সরকার যারা টেনে নিয়ে যেতে চেয়েছিল, একটু ক্ষমতার স্বাদ আরো কিছুদিন বাড়ানো যায় কিনা সেই চেষ্টা চালিয়েছিল,
তারাও বুঝতে পেরেছে যে নির্বাচনের বাইরে নির্বাচিত সরকার ছাড়া একটি দেশের স্থিতিশীলতা আনা সম্ভব নয়, একটি দেশকে স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর সেই কারণে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিরুদ্ধে এ সমস্ত বলে লেজেগোবা অবস্থা সৃষ্টি করার পরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে এই বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিত্ব, আজকে যাকে নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি, গোটা দেশ আজকে যার দিকে তাকিয়েছে, তার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক করার পরেই কিন্তু দেশ সংকট সমাধান একটা নির্বাচনমুখী একটা রাস্তায় যাচ্ছে। এখন আমরা মনে করি নির্বাচনের ব্যাপারে যেই শক্তি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করুক চায় না, সেই শক্তি কিন্তু এখনো পর্যন্ত এই নির্বাচনকে বানচাল করতে চায়, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনার বক্তব্যের সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটি হলো যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে, আপনি সরকারের কথা বলছিলেন, যে নাহিদ ইসলাম বললেন যে সরকারের অনেক উপদেষ্টা রয়েছেন যারা সেফ এক্সিট চাচ্ছে। তাহলে প্রশ্ন হলো সেফ এক্সিটের কথাটা কেন আসবে, বা তিনি কেন এই কথা বললেন হঠাৎ করে যে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট চাচ্ছেন? উপদেষ্টারা এমন কি করেছেন যে সেফ এক্সিট চাচ্ছেন? প্রথমত এই উপদেষ্টা পরিষদের তো আমি ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি তাদের তো আসলে সাংবিধানিক কোনো ভিত্তি নেই, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারগুলো সাধারণত 3 মাস সময়ের মধ্যেই তাদের একটা নির্বাচন করার দায়িত্ব ছিল। নেপালেই আমরা যেমনটি দেখছি, নেপালে তো সরকার গঠনের 1 দিন না 2 দিনের মাথায় নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে, এবং ছাত্ররা কিন্তু যার যার মতো করে ক্লাসে চলে গেছে। নেপাল কিন্তু আমাদের থেকে অনুন্নত একটা রাষ্ট্র। তো সেখানে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তারা কিন্তু ওই চিরাচরিত অভ্যাস অনুযায়ী চেয়ারে বসার পরে একটু আরাম এবং সুখ বোধ করছিলেন অনেকে। কেউ কেউ নিতান্তই দায়িত্ব পালন করছিলেন বা এখনো করছেন, কিন্তু কিছু কিছু উপদেষ্টা কিন্তু এরকম কাজ করেছেন, এবং অনেকগুলো দুর্নীতির খবর যেভাবে গণমাধ্যমে বের হয়েছে খুব দুঃখজনক। কারণ কি, এই লোকগুলো তো আসলে এই 17 বছরের দুঃশাসনে তারা তো খুব আরামেই ছিল, তারা তো কেউ জেলে যায় নাই, তাদের পরিবারের 5 জন জেলে যায় নাই, তাদের পরিবারের 1 জন মানুষ গুম হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। অতএব কিসের মধ্য দিয়ে যে এটা প্রতিষ্ঠা লাভ করেছে এই প্রতিষ্ঠারা কিন্তু সেটা বোঝেনি। তারা মনে করেছে তারা ইতিহাসের মহান ব্যক্তি, মহানায়ক। তো মহান ব্যক্তি মহানায়ক তো রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে। এর পিছনে 17 বছরের মানুষের রক্ত, ত্যাগ, অনেক কিছু জড়িত। তারা কিন্তু সেইভাবে বিবেচনা করলে 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যতগুলো সংস্কার প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো করেই কিন্তু তাদের নির্বাচনটা করে ফেলা উচিত ছিল। কিন্তু সেটা না করে তারা কিন্তু বিভিন্ন ধরনের তাদের রুটিনের বাইরে অনেকগুলো কাজ তারা করতে গিয়েছেন। তার মধ্যে কেউ কেউ অতি উৎসাহী হয়েছেন, কেউ কেউ আপনি দেখবেন যে তাদের পিএসদেরকে অপসারণ করতে হয়েছে, তাদের চারপাশে অনেক লোকদেরকে গ্রেপ্তার করতে হয়েছে, দুদকের সম্মুখীন হতে হয়েছে, তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে, কোটি কোটি দুর্নীতির অভিযোগ উঠেছে। তো যার কারণে এটা সেফ এক্সিট তো তারা চাইতেই পারেন, চাওয়াটাই স্বাভাবিক। তো যার কারণে সেফ এক্সিটটা আসলে এই ধরনের গভর্নমেন্ট যারা হয় তারা সবসময় একটা সেফ এক্সিট চায়। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছেন, যারা দায়িত্ব মনে করে নিজেকে দুর্নীতির বাইরে রাখতে পেরেছেন, তাদের জন্য সেফ এক্সিটটা জরুরি না। কিন্তু যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, যারা দায়িত্বের থেকে বেশি করতে গিয়ে অপকর্মে লিপ্ত হয়েছেন, তাদের জন্য সেফ এক্সিট জড়িত। তো সেই সেফ এক্সিটটা চাওয়াটা অবশ্যই, কারণ আমরা পত্রপত্রিকার বিগত দিনে দেখেছি যে বিভিন্ন উপদেষ্টার পিএসদের টাকার হিসেব নিকেশ এবং দুর্নীতির তথ্য প্রমাণ, উপদেষ্টাদেরও অনেক লিঙ্ক আপ আছে। এগুলো তো অনেক সময় প্রকাশ্যে বলা হয়, অনেকে বলা হয় না, কিন্তু আপনি খোঁজ খবর নিলে এরকম জানতে পারবেন। আমরা এটা তাদের কাছে প্রত্যাশা করি নাই, জাতি প্রত্যাশা করেনি। অবশ্যই, কারণ এই ডক্টর ইউনূসের যে সরকার, ইউনূস সাহেব তার নিজের কাজগুলো কিন্তু ঠিকই করে নিয়েছেন। তার মামলাগুলো ওনার যেগুলো মওকুফ করা দরকার, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেভ করা দরকার, সবকিছুই করেছেন।
তিনিও তো ভিকটিম ছিলেন। হ্যাঁ, ভিকটিম ছিল বলেই তো আমরা সকলে সম্মান সহকারেই করলাম। এবং তিনি এখন যতটুকুন বক্তব্য রাখছেন তাতে মনে হয় যে এখন উনি রাইট ট্র্যাকেই আছেন। কিন্তু প্রথম দিকে উনি যে সমস্ত কথাগুলো তো বলেছেন, উনিও তো উল্টাপাল্টা কথা কম বলেন নাই, সেটা আমরা মনে করতে চাই না। যেমন উনি গিয়ে বললেন যে ডিসেম্বরের মধ্যে একটি দল নির্বাচনে যায়, এটা তো ওনার মুখ থেকে শোভা পায় নাই। তো একটি দল যদি হয়েও থাকতো, অনেকগুলো দল চায় নাই, তুমি একটি দলের কথা। সঠিক কোনটা ছিল আসলে? সঠিক তো অবশ্যই নির্বাচন চাওয়াটা ছিল, কারণ একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের তো দায়িত্ব না রাষ্ট্র কাঠামো ঠিক করা কিংবা রাষ্ট্রের উন্নয়ন করা। যে ছেলেপেলেরা একটি রাজনৈতিক দল করেছে, তাদেরকে একটু গোছানোর জন্য সময় দেওয়া দরকার। এটা তো ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান যিনি, তার দায়িত্ব না। না না না, অবশ্যই এই কথাগুলো তো উনি বলেছেন, বুঝে বলুক না বুঝে বলুক, এগুলো তো উনি করেছেন। যাই হোক, ভুল ভ্রান্তি প্রত্যেকটা মানুষেরই থাকতে পারে, না বুঝেও অনেক সময় অনেক কিছু করতে হয়েছে, করেছেন। তারপরেও দিন শেষে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার দিকে সরকার এগিয়ে যাবে এবং তারা সফল হবেন, সেটা এখন আমরা বিশ্বাস করতে চাই। অন্যদিকে আমরা দেখছি যে এনসিপি বারবার বলছে, আজকেও এনসিপির বক্তব্য দেখলাম যে তারা কোনোভাবেই শাপলা মার্কা ছাড়া নির্বাচনে যাবেন না। এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন, যেখানে নির্বাচন কমিশনের আওতার মধ্যে নেই যে মার্কা, কিংবা সরকারও তো এই বিষয়টি সমন্বয় করতে পারে, কারণ এনসিপির যে এই গো ধরেছে, আসলে এটি আসলে আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, আপনার কি মনে হয়? শুনেন, এই ছেলেপেলেগুলো তো আসলে তাদের অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি রয়েছে, তাদের বোঝার ঘাটতি আছে, তাদের বাস্তবতাটা তাদের ধারণ করার ক্ষমতাও কম। একটা মার্কা দিয়ে কি ভোট আসে? একটা প্রতীক দিয়ে ভোট আসে? অবশ্যই না। তো আমি কেন গো ধরলাম? কি হবে? শাপলা মার্কা মানুষ ভোট দেবে? ভোট তো দেবে আপনার ব্যক্তি, আপনার কর্মকাণ্ড, আপনার পরিচয়, আপনার যোগ্যতা বিবেচনা করে মানুষ ভোট দেবে। এটা এক ধরনের, মানে এরা তো শুরু থেকেই এমন কিছু কাজ করতে চাচ্ছে যে তাদের এই যে তদবির বাণিজ্য টাণিজ্যগুলি যাতে ঠিক মতো চলে, সেই কারণে নির্বাচনটা কিভাবে পেছানো যায়, নির্বাচনটার মধ্যে একটা ভুন্ডুল লাগানো যায়, নিজের একটু তদবির করে এমপি মন্ত্রী আগামীতে নিশ্চিত। আবার ওই যে সেফ এক্সিটের যে কথাগুলো বললেন, সেগুলো তো তাদের বেলাও প্রযোজ্য। সেগুলি আজগুবি গোয়ার্তুমি, একেবারে আজগুবি গোয়ার্তুমি। এগুলির সাথে বাস্তবতার কোনো মিল নেই। আপনি প্রতীক, শাপলা প্রতীক, এটা একটা রাষ্ট্রপতি যেই পতাকা নিয়ে চলেন, সংসদ সদস্যরা যেই পতাকা নিয়ে, মন্ত্রীরা যেই পতাকা নিয়ে চলেন, আপনার হাইকোর্টের কথা বলেন, তারপরে আপনার প্রধানমন্ত্রীর ইয়েতে, সব জায়গায় শাপলা প্রতীক এটা জাতীয় মর্যাদার প্রতীক। এখানে হ্যাঁ, তার আবেগের কারণে চাইতেই পারে, হয়তো খেয়াল করে না। যখন জিনিসগুলো আলোচনায় এসছে, তখন তো তাদের নিজেদের থেকেই একটা বক্তব্য আসা ছিল যে আমরা আসলে চেয়েছিলাম, কিন্তু সকলের আপত্তির কারণে বা সকলের ব্যাখ্যা শুনে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের অন্য একটা প্রতীক নেওয়া উচিত। এতে করে ছোট হওয়ার কিছু নাই। এমন এমন কথা বলছেন যে শাপলা প্রতীক না হলে কিভাবে নির্বাচন করে দেখে নেব। এগুলি ভাই কোনো রাজনৈতিক কথা না, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে না, রাজনৈতিক বাক্যের মধ্যেও পড়ে না। তো তার মানে তারা প্রমাণ করে দিল যে আমরা যে আসলে রাজনীতিবিদ হতে পারি নাই। আমি যে হঠাৎ করে হুয়াক্কা হুর মাধ্যমে রাজনীতির নেতা হওয়ার চেষ্টা করতেছি, এইটা তাদের বালখিল্যতা প্রমাণ পেয়েছে, তাদের অযোগ্যতা প্রমাণ পেয়েছে, এবং তারা যে আসলেই তাদের মধ্যে বোধ সম্পন্ন লোকজনের খুব অভাব, সেটা তারা বারবার প্রমাণ করছেন। এই বিষয়টা তো তাই প্রমাণ করলেন। এই বিষয়টি নিয়ে অনেকটা বিব্রত তো নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশনার আজকে একজন বললেন যে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি। বিব্রত তো এই কারণে যে ওই যে আমি বললাম, ছেলেপেলারা একটি রাজনৈতিক দল করেছে, তাদেরকে একটু গোছানোর জন্য সময় দেওয়া উচিত। আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, নির্বাচন কমিশন তাদেরকে যে নিবন্ধন দিয়েছে এবং তারা বলেছে যে এনসিপি তাদের সমস্ত ফর্মালিটিস মেনটেন করে তারপর আবেদন করেছে। আমি তো নির্বাচন কমিশনে আমার দল, আমি একসময় যখন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব ছিলাম, আমি তো নিবন্ধন করেছি। নির্বাচনের সময় ওই দলগুলি নিবন্ধনের যে সমস্ত ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি তারা পূরণ করতে পারে নাই। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। তাহলে নির্বাচন কমিশন কিভাবে বলে? শুধুমাত্র এনসিপি নাম, গভর্নমেন্ট থেকে প্রেসার
এবং তাদের হাউকার জন্য শুধুমাত্র এনসিপি এটা করতেছে, এই নির্বাচন কমিশন এটা করতেছে। তারা এখন আপনি বলেন যে কেউ যদি আপনার অডিটের মতো খতিয়ে দেখে, তাহলে দেখবেন যে ইলেকশন কমিশনের যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলি পূরণ করে তারা আসতে পারছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ সারা বাংলাদেশে ইউনিয়ন তো তাদের কমিটিও নেই। না, আমরাই তো জানি আমাদের এলাকার, বললাম তো, আমি তো জানি এগুলি, আমি তো জানি। এবং শুধু তা না, ওখানে লেখা আছে যে কার্যক্রমের জন্য অফিসের জন্য ডিড, অফিস ভাড়া দেওয়ার রসিদ, সেখানে তাদের আপনার ওই যে কি বলে, ওই যে কার্য বিবরণী, মিটিং করার যে কার্য বিবরণী, সেই কার্য বিবরণীর বই, রেজুলেশন, এগুলো উপস্থাপন করতে হয়। কোথায় তাদের মানে কমিটি করছে, কোথায় তাদের রেজুলেশন? তারা তো সারাদিন এই অফিস ওই অফিস তদবির করেই কুল পায় না। কিসের তাদের অফিস আছে? সব ভোকাসের উপরে সোজা হিসাব। এবং এই আমলে কিংস পার্টি হিসেবে এরা আবির্ভাব ঘটেছে, এবং এটাকে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে গেলে বিএনপিও এগুলো চায় না। কারণ যেভাবেই হোক, ছেলেপেলেরা তো অবশ্যই সাহসী ভূমিকা পালন করেছে, অনেক সাহসী তরতাজা শিশু, নারী, তাদের রক্তের মধ্য দিয়ে আজকে তারা সুবিধা গ্রহণ করতে চাচ্ছে। তাদের কতটুকুন অবদান আছে এটা তারা নিজেরাও জানে। ফাঁক আওয়াজ, মুক্তিযুদ্ধের সময় যারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছে, যারা মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, যে সমস্ত পরিবার আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সমস্ত পরিবার লুণ্ঠনের শিকার হয়েছে, যে সমস্ত নারীর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, নারীরা ইজ্জত লুণ্ঠন হয়েছে, তাদের থেকেও কলকাতায় যারা মদ এবং নারী নিয়ে ফুর্তি করা মুক্তিযোদ্ধা, তারাই কিন্তু সামনের কাতারে ফাঁকা আওয়াজ দিয়ে তারপর এসেছে। এই দেশে বহু মুক্তিযোদ্ধা আছে যাদের তালিকায় নাম নেই, বহু মুক্তিযোদ্ধা আছে এখন রিক্সা চালায়, বহু মুক্তিযোদ্ধা আছে আপনার না খেয়ে মরে, কুলিগিরি, দিনমজুরগিরি করে, এখনো আছে। ঠিক সেম এই 24-এর গণ অভ্যুত্থানকে কিছু লোক ছিনতাই করে তারা এই 24-এর গণ অভ্যুত্থানের পুঁজি করে তারপর নিজেদের আখের গুছিয়েছে, এখনো গোছানোর চেষ্টা করছে। এটা মানুষ অলরেডি এই সমস্ত মানুষদের প্রতি, তাদের সাধারণ জনগণের কিন্তু একটা ঘৃণা চলে আসছে। আপনি দেখেন, সমন্বয়ক মানেই আগে একটা ছিল, যে কোনো জায়গায় সমন্বয়ক, একটা মানুষ সম্মান করত। এখন সমন্বয়ক বলে ভয় পায় অথবা ঘৃণা করে। এটা আমি বলছি এমনি না, আমি বাস্তবতার আলোক। পরিবর্তনের বাংলাদেশে তো এরকম পরিস্থিতি হওয়ার কথা ছিল। তাহলে আপনি কেন আপনার নামে আসবে, আপনি জমিদারের সন্তান, আপনার 50-60টা গাড়ি নিয়ে বহন নিয়ে আপনি যাচ্ছেন, আর তার রুমমেট বলতেছে যে একটা সেরা শার্ট, একটা সেরা প্যান্ট, একজোড়া স্যান্ডেল পরে তারপরে ঘুমাইতো, সে এখন গাড়ি বহন নিয়ে যায় এলাকায়। আপনি বুঝতে পারতেছেন, মানে খাওয়ার টাকা নাই, সে এখন পাঁচরে তো চড়ে। এটা তো আপনি 24-এর শহীদদের অসম্মান করলেন, অবশ্যই পরিবর্তন, তাদের রক্তের সঙ্গে আপনি বেইমানি করলেন। এই বাংলাদেশ তো আওয়ামী লীগ তৈরি করেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মানে বিক্রি করে। ঠিক 24-এর চেতনাকে বিক্রি করে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এবং তারা চাচ্ছে আগামী দিনে আরো বড় আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হবে। মানুষ তো এগুলো পছন্দ করে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ছেলেগুলোর এটা বোঝারও অভ্যাস নেই। সেফ এক্সিট এদেরও লাগবে। ধন্যবাদ। আমরা আসলে আলোচনার শেষ পর্যায়ে আমরা জানতে চাইব যে আগামী নির্বাচন সামনে রেখে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার আহ্বান কি থাকবে? আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকারকে কোনো ধরনের ছলচাতুরির আশ্রয় নীতি নিষেধ করব, আমি পরামর্শ দেব, নিষেধ না। এবং তাদের মধ্যে যাতে কোনো গড়িমসি না থাকে, তাদের মধ্যে যদি দেশপ্রেম বোধ থাকে, গণতন্ত্র প্রেম বোধ থাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যদি তাদের অগাধ বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, তাহলে এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের স্বার্থেই, দেশের আইন শৃঙ্খলা, দেশের মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থেই একটি গণতান্ত্রিক সরকার দেশে খুব জরুরি। অনেক বেশি দেরি হয়ে গেছে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত জরুরি সংস্কার আছে, সেই সংস্কারগুলো শেষ করে যেভাবে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসে, ঠিক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেভাবে বলা হয়েছে, প্রথম সপ্তাহের পরে দ্বিতীয় সপ্তাহ যাতে না হয়, দ্বিতীয় সপ্তাহ যাতে না যায়, তাহলেও দেশ
একটি মারাত্মক সংকটের মুখোমুখি হতে পারে। দেশের দিকে তাকিয়ে দেশের মানুষের কথা বিবেচনা করে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন করে সম্মানের সহিত জনগণের প্রতিনিধির উপরে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তাদেরকেও সম্মানের সাথে বিদায় নেওয়া উচিত, যাতে তারা ইতিহাসে অত্যন্ত মর্যাদার সাথে ইতিহাসে তারা বেঁচে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক প্রাণবন্ত একটি আলোচনা আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ধন্যবাদ।